হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 9 এর লাইফ সায়েন্সে যেটা আমরা চ্যাপ্টার নাম্বার 1 পড়ছিলাম, জীবন ও তার বৈচিত্র্য, তার উপর সেকেন্ড ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। একটা ক্লাস আমাদের দেওয়া হয়েছে, সেখানে আমরা প্রথম দিকে যে বেসিক কনসেপ্ট রয়েছে, জীবনের উৎপত্তি, সেই জায়গাগুলো, বিভিন্ন যে কনসেপ্টগুলো রয়েছে আমাদের জীববিদ্যার বিভিন্ন শাখার আগে পর্যন্ত আমরা কিন্তু খুব সহজ করে প্রত্যেকটা কনসেপ্ট বুঝে নিয়েছিলাম, সহজ করে কিন্তু ব্যাখ্যা করে নিয়েছিলাম। ওকে, যারা দেখোনি ফার্স্ট ক্লাসটা অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। আজকে আমরা আরেকটু ভেতরে যাব। জীববিদ্যা আমরা যেহেতু পড়ছি ক্লাস 9-এ, আমাদের লাইফ সায়েন্সের আলাদা একটা বই রয়েছে, তাই না? এর আগে ক্লাস 8-এ জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের একটাই বই ছিল এবং সরকার থেকে সেই বইটা দেওয়া হতো। এখন তোমাদের জীবন বিজ্ঞান আলাদা বই, ভৌত বিজ্ঞান আলাদা বই। তাহলে আমাদের এখানে জীববিদ্যা যে আমরা পড়ছি, সেই জীববিদ্যা পাঠের ক্ষেত্রে জীববিদ্যা আমরা কেন পড়বো সেটা দিয়েই কিন্তু আমরা আজকে ক্লাস শুরু করব। প্রথমে আসবো আমরা যে আমরা যেটা বলি জীববিদ্যা বা বায়োলজি, বায়োলজি এটার মানে কি? বায়োলজি এটার মানে কি? ওকে, বায়োলজি যদি আমরা শব্দটাকে ভাঙি, তাহলে এখানে আমরা দুটো শব্দ পাই। দুটো গ্রিক শব্দ থেকে আমাদের এইটার উৎপত্তি হয়েছে। এক হচ্ছে বায়োস, আর একটা হচ্ছে লোগোস। ওকে, বায়োস এবং লোগোস। বায়োস মানে কি? বায়োস মানে হচ্ছে প্রাণ বা জীবন, প্রাণ বা জীবন। ওকে, বায়োস মানে প্রাণ বা জীবন। লোগোস মানে কি? লোগোস মানে হচ্ছে নলেজ বা জ্ঞান, নলেজ বা আমরা জ্ঞান বলতে পারি। তাহলে বায়োলজি শব্দটাকে ভাঙলে আমরা পাই একটা হচ্ছে বায়োস এবং লোগোস। এই দুটো হচ্ছে কি শব্দ? গ্রিক শব্দ। এগুলো কি শব্দ? গ্রিক শব্দ। ওকে, তাহলে এই দুটো গ্রিক শব্দ থেকে, বায়োস এবং লোগোস থেকে বায়োলজি শব্দটা এসছে। এবং এখানে বায়োসটাকে ভেঙে পেলাম আমরা জীবন, এবং লোগোসটাকে ভেঙে পাচ্ছি আমরা জ্ঞান। কেমন? বায়োসের মানে হচ্ছে জীবন, লোগোসের মানে হচ্ছে জ্ঞান বা নলেজ। তাহলে বায়োলজি মানে কি বলতে পারবো আমরা? বায়োলজি মানে বলতে পারবো, তাহলে মানেটা কি দাঁড়াবে? মানেটা আমার দাঁড়াবে জীবন, জীবন সম্পর্কিত জ্ঞান, জীবন সম্পর্কিত জ্ঞান। এক কথায় কেমন? জীবন সম্পর্কিত জ্ঞানকে বায়োলজি বলা হয় বা জীববিদ্যা বলা হয়। মনে রাখবে, ল্যামার্ক, যিনি, এর নাম তোমরা বারবার পড়বে, ক্লাস 10-এ উঠেও তোমরা পড়বে। ল্যামার্ক যিনি, তিনি বলেছেন যে জীবনের বা বিজ্ঞানের যে শাখায়, বিজ্ঞানের যে শাখায় জীবনের রীতি, কেমন? বিজ্ঞানের যে শাখায় জীবনের রীতি, কেমন? জীবনের রীতি, প্রক্রিয়া, কেমন? জীবনের রীতি এবং জীবনের প্রক্রিয়া মানে কিভাবে একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিভাবে ধাপে ধাপে ঘটে, এবং তার জীবনের যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, কেমন? পৃথিবী জুড়ে কেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। তোমরা জানো বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, বিভিন্ন প্রজাতির প্রাণী, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জীব প্রজাতি কিন্তু লক্ষ্য করা যায়, উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায়। ওকে, তাহলে জীবনের যে শাখায় এই জীবনের বা জীবের রীতি, কেমন? জীবের রীতি, প্রক্রিয়া এবং বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয়, তাকে ল্যামার্ক কি বলেছিলেন? জীববিদ্যা বলেছিলেন। ওকে, বা আমরা শুধুমাত্র যদি বলে জীববিদ্যার সংজ্ঞা যদি জিজ্ঞাসা করে, তাহলে আমরা সেটা বলতে পারি যে জীববিদ্যার, জীববিদ্যা নয়, বিজ্ঞানের যে শাখায় জীবনের রীতি, প্রক্রিয়া ও বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়, তাকে জীববিদ্যা বলা হয়। ওকে, এবং ল্যামার্ক যিনি, তিনি প্রথম কি করেছিলেন? তিনি প্রথম এই বায়োলজি শব্দটি প্রচলন করেন, বায়োলজি শব্দটি প্রবর্তন করেন। ওকে, শব্দটি প্রবর্তন করেন। এটা একটা শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু আসে যে জীববিদ্যা শব্দটি প্রথম কে প্রবর্তন করেন? উত্তর হবে ল্যামার্ক। ওকে, ল্যামার্ক লিখলে হবে। পুরো ল্যামার্কের পুরো নাম লেখার কিন্তু প্রয়োজন নয়, যে জ্যা ব্যাপটিস্ট অ্যান্টনি দা ল্যামার্ক, জ্যা ব্যাপটিস্ট অ্যান্টনি দা ল্যামার্ক, এত পুরো নাম লেখা দরকার নেই, যারা পারবে লিখতে পারো, বা শুধুমাত্র ল্যামার্ক প্রথম বায়োলজি শব্দটি প্রবর্তন করেন, এটা তোমরা লিখবে। এবার আমরা যেটা বলছিলাম যে জীববিদ্যা আমরা পড়বো, কিন্তু কেন জীববিদ্যা পড়ার বা জীববিদ্যা পাঠের পাঠের উদ্দেশ্য কি? কেন আমরা জীববিদ্যা পড়বো? এক হচ্ছে আমাদের চারপাশে আমাদের যে বাসস্থান রয়েছে বা আমাদের যে পরিবেশ, চারপাশে যে পরিবেশ রয়েছে, যে জীব রয়েছে, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, তাদের ভূমিকা কি আমাদের সঙ্গে, তাদের ভূমিকা কি, কেমন? তাহলে আমাদের আশেপাশে থাকা বিভিন্ন জীবের জীবের কি দেখবো আমরা? ভূমিকা সম্পর্কে জানবো। ভূমিকা সম্পর্কে আমাদের কৌতূহল রয়েছে। আমাদের আশেপাশে পরিবেশের মধ্যে বিভিন্ন জীব রয়েছে, উদ্ভিদ প্রাণী রয়েছে, তাদের সম্পর্কে জানা, কৌতূহল এবং আগ্রহ সৃষ্টি করা, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর, আমাদের পরিবেশের মধ্যে তো শুধু সজীব উপাদান মানে উদ্ভিদ আর প্রাণী তো নেই, জড় পদার্থও রয়েছে, ইট বালি বিভিন্ন রকম রয়েছে, মাটি রয়েছে, জল রয়েছে, বাতাস রয়েছে। তাহলে উদ্ভিদ প্রাণী ছাড়াও কিন্তু জড় উপাদানও রয়েছে। তাহলে জীবের সঙ্গে
জীবের সঙ্গে জীব ও জড়ের মধ্যে যে সম্পর্ক, জীব এবং জড়ের মধ্যে সম্পর্ক, সেটা কিন্তু আমরা এই জীববিদ্যা পাঠ করেই জানতে পারবো। ওকে, মানে তাদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বা নির্ভরশীলতা, জীব কিভাবে জড় পদার্থের উপর নির্ভরশীল। আমরা অবশ্যই জড় পদার্থের উপর নির্ভরশীল, মাটি, বাতাস, জল, এগুলো আমাদের প্রয়োজন, এগুলো জড় পদার্থ, তাহলে এগুলো কিন্তু জীবন ধারণের জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন, সেটা আমরা কিন্তু জানতে পারি। ওকে, জীব বৈচিত্র্য এবং জীব বৈচিত্র্য সম্পর্কে আমরা নলেজ গেইন করতে পারি। কেমন? জীব বৈচিত্র্য, বিভিন্ন স্থানে যে জীব বৈচিত্র্য রয়েছে এবং বিভিন্ন জীব বৈচিত্র্য সম্পর্কে জীব যে রয়েছে তাদের মমত্ববোধ, মানে তাদেরকে ভালোবাসা, বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী রয়েছে তাদের কেয়ার করা, বা তাদের অস্তিত্ব যাতে ধ্বংস না হয়ে যায় তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করা, বা জীব আমাদের আশেপাশে উদ্ভিদ প্রাণী রয়েছে বিভিন্ন প্রজাতির, তাদেরকে ভালোবাসা, এই জিনিসগুলো কিন্তু জীববিদ্যা পাঠের একটা উদ্দেশ্য। ওকে, এছাড়াও প্রাকৃতিক সম্পদ রয়েছে, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেগুলো রয়েছে, যেমন কয়লা হতে পারে, পেট্রোল হতে পারে, পেট্রোল ও পেট্রোলিয়াম হলো, গাছ এটাও কিন্তু প্রাকৃতিক সম্পদ, জল এটাও কিন্তু প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদের উৎপাদন, কেমন? উৎপাদন, বন্টন ইত্যাদি সম্পর্কে কিন্তু জ্ঞান আরোহণ করা, বা ইত্যাদি সম্পর্কে জানা। ওকে, আমাদের আশেপাশে বিভিন্ন উপকারী এবং অপকারীও কিছু অণুজীব রয়েছে। অণুজীব মানে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলো ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে। কেমন? বিভিন্ন উপকারী এবং অপকারী অণুজীব সম্পর্কে জ্ঞান লাভ করা, অণুজীব সম্পর্কে কি করা? আমাদের জ্ঞান লাভ করা। কেমন? এবং আমরা জানি যে বিভিন্ন অণুজীব থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু তৈরি হয়, তাই না? তাহলে অণুজীব সম্পর্কে জ্ঞান লাভ, এগুলো হচ্ছে জীববিদ্যা পাঠের উদ্দেশ্য। কেমন? তাহলে এগুলো আমাদের জানতে হবে। এবার জীববিদ্যা যদি আমরা শাখা দেখি, জীববিদ্যার শাখার ক্ষেত্রে প্রধান দুটো শাখা যেটা হচ্ছে সেটা হচ্ছে উদ্ভিদবিদ্যা, উদ্ভিদবিদ্যা বা উদ্ভিদ বিজ্ঞান, যেটাকে আমরা কি বলবো? উদ্ভিদবিদ্যাকে বলবো বোটানি। কেমন? উদ্ভিদবিদ্যা, তোমরা যে টেক্সট বই নিয়েছো সেটা প্রান্তিক হতে পারে, সাতরা হতে পারে, বা ছায়া প্রকাশনী হতে পারে, বা বাণী সংসদ হতে পারে, যে কোনো টেক্সট বই যেটা ব্যবহার করছো সে আগে প্রথমত এই ক্লাসটা দেখে নাও। টেক্সট বইয়ের সমস্ত বিষয় আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি, বেশিরভাগই যা কিছু রয়েছে তোমাদের টেক্সট বইয়ের মধ্যে সবগুলোই কিন্তু তোমরা ক্লাসের মধ্যে পাবে। তাহলে ক্লাসটা একবার দেখে নিলে তারপর তোমরা যখন টেক্সট বই পড়বে দেখবে সহজ মনে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু সহজ লাগবে। তাহলে এক হচ্ছে উদ্ভিদবিদ্যা এবং দুই নম্বর হচ্ছে প্রাণীবিদ্যা, এই দুটো হচ্ছে প্রধান ভাগ। ওকে, প্রাণীবিদ্যা বা জুলজি, এই দুটো হচ্ছে জীববিদ্যার প্রধান দুটি ভাগ হচ্ছে, এক হচ্ছে উদ্ভিদবিদ্যা বা বোটানি, যেখানে আমাদের উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়, এবং আরেকটা হচ্ছে প্রাণীবিদ্যা, যেখানে প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া জীববিদ্যার কিন্তু নানা রকমের ভাগ রয়েছে। ফলিত জীববিদ্যা বা অ্যাপ্লাইড বায়োলজি, ফলিত জীববিদ্যার অনেক ভাগ রয়েছে। ফলিত জীববিদ্যা বা যেটাকে বলবো অ্যাপ্লাইড বায়োলজি। ওকে, তার মধ্যে অনেক ভাগ রয়েছে। কৃষিবিদ্যা রয়েছে বা এগ্রিকালচার, কেমন? কৃষিবিদ্যা বা এগ্রিকালচার, কেমন? মৎস্য চাষ সংক্রান্ত মৎস্যবিদ্যা, কেমন? মৎস্য চাষ সংক্রান্ত, বা দেখবে তোমাদের বইয়ে দেওয়া হয়েছে মৎস্য চাষ। কেমন? মৎস্য চাষ মানে বিজ্ঞানসম্মত উপায় এবং লাভজনক পদ্ধতিতে মাছ চাষ করার পদ্ধতিকে মৎস্য চাষ বলে, এবং ইংরেজি থেকে বলা হয় পিসিকালচার। ওকে, পিসিকালচার। প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো আছে তোমাদের ফার্স্ট টার্মে বিভিন্ন স্কুলে আমরা প্রশ্নপত্র বিগত বেশ কয়েক বছর থেকে দেখছি, 3-4 বছর থেকে দেখছি, যে প্রশ্নগুলো আসে বা প্রশ্নবিচিত্রা সলভ করতে গেলে যে প্রশ্নগুলো পাই সেগুলো কিন্তু আমি ক্লাসে আলোচনা করব। ক্লাস ফলো করলে তোমরা যে কোনো প্রশ্ন ফার্স্ট টার্মের পরীক্ষা আসবে সেটা তোমরা পারবে। তাছাড়া প্রশ্নবিচিত্রা সলভ করবে, আমরা সলভ করবো আমাদের চ্যানেলে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সমাধানগুলো তোমরা পাবে, সেগুলোও কিন্তু দেখবে তোমরা কিন্তু করতে পারবে। ওকে, আমি তো সেই ক্লাসগুলো তোমাদের দেবো, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের প্রশ্নবিচিত্রার সমাধান তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পাবে। পিসিকালচার হচ্ছে মাছ, মৎস্য চাষ এবং তার সঙ্গে জলজ কিছু জীব রয়েছে সেগুলোকে কিন্তু সম্পর্কে আলোচনা করা হয়। এরকম ভাবে এপিকালচার, মৌমাছি প্রতিপালন, বিজ্ঞানসম্মত ভাবে মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিকালচার। কেমন? এপিকালচার হলো বিজ্ঞানসম্মত ভাবে মৎস্য চাষ, মৌমাছি, রেশম মদ, পাখি সম্পর্কিত জ্ঞান। কোনটা সঠিক উত্তর? মৌমাছি। এরকম ভাবে এমসিকিউ দিতে পারে, 4টে অপশন দেবে, তার মধ্যে একটা ঠিক থাকবে, এরকম ভাবে তোমাদের কিন্তু অপশন দিতে পারে। রেশম চাষ, যেটা বলছিলাম রেশম চাষ, ওকে, রেশম চাষ
সেটাও খুব ইম্পর্টেন্ট। রেশম চাষ যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা সেরিকালচার। সেরিকালচার অনেক মানে কিছু কিছু বই অনেক জিনিস দেওয়া থাকে, যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই পড়বে, কিন্তু আমি মেন মেন যেগুলো আছে যেমন পিসিকালচার হলো ড্যাশ কি ড্যাশ সংক্রান্ত বিজ্ঞান বা বিদ্যা, সেটা হবে মৎস্য চাষ সংক্রান্ত। মৌমাছি প্রতিপালনকে কি বলে বিজ্ঞানসম্মত ভাবে এপিকালচার। রেশম চাষ বিজ্ঞানসম্মত ভাবে রেশম চাষকে কি বলে সেটাকে বলা হয় সেরিকালচার। ওকে, প্রত্নজীববিদ্যা আগে লিখে দিই, প্রত্নজীব বিদ্যা যেটাকে বলা হয় প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি। ওকে, প্যালিওন্টোলজি কি? এটা হচ্ছে প্রত্নজীববিদ্যা, মানে যেখানে আমাদের কি হয় জীবাশ্ম সম্পর্কিত। ওকে, জীবাশ্ম সম্পর্কিত আলোচনা মানে ফসিল গুলো সম্পর্কে আমাদের কিন্তু আলোচনা করা হয় প্রত্নজীববিদ্যা। ওকে, তাহলে জীববিদ্যার যে শাখায় বিভিন্ন জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তাকে প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি বলা হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া ক্লাস 10 গিয়ে তোমরা জেনেটিক্স পড়বে। জেনেটিক্স হচ্ছে বংশগতি সংক্রান্ত বিদ্যা। বংশগতি সংক্রান্ত বিদ্যা সেগুলো হচ্ছে জেনেটিক্স। ওকে, জেনেটিক্স বলা হয়। এছাড়াও আমাদের আরো কিছু কিছু জায়গা রয়েছে, মানে কিছু এই মানে এখান থেকে শর্ট কোশ্চেন আছে, বড় প্রশ্ন তো আছে না, কিছু কিছু আমাদের ছোট প্রশ্ন আছে, সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো। ওকে, রেশম চাষ হলো, আমরা মেন মেন জায়গাগুলো বলে দিয়েছি। মেন মেন যে জায়গাগুলো রয়েছে এখান থেকে তোমরা ওগুলো করবে, আর সেরকম কিছু দেখার কিছু নেই। অ্যানথ্রোপোলজিটা তোমরা দেখতে পারো। অ্যানথ্রোপোলজি মানে নৃতত্ত্ববিদ্যা। ওকে, নৃতত্ত্ব সেটাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। ওকে, অ্যানথ্রোপোলজি। ওকে, অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে যে জীববিদ্যার যে শাখায় সমাজবিজ্ঞান, পুরাতত্ত্ববিদ্যা, মনোবিজ্ঞান, বিবর্তন, ভূগোল ইত্যাদি সমন্বয় একটা বিজ্ঞান, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। ওকে, অ্যানথ্রোপোলজি খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হয়ে গেছে এখন। মানুষের উৎপত্তি, অভিব্যক্তি এগুলো কিন্তু আলোচনা করা হয় মানে অ্যানথ্রোপোলজিতে। মানুষের উৎপত্তি কিভাবে ঘটেছে সেগুলো, বা তাদের বিবর্তন কিভাবে ঘটেছে, অভিব্যক্তি কিভাবে ঘটেছে, সেগুলো কিন্তু সেখানে আলোচনা করা হয়। এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে বায়োনিক্স। ওকে, যদি নিচে দেখতে না পাও আমি সেটা এখানে বলে দিচ্ছি, বায়োনিক্স। ওকে, বায়োনিক্স। বায়োনিক্স মানে এই কিছু কিছু রয়েছে তোমাদের মিক্সচার রয়েছে, মানে জীববিদ্যার সঙ্গে বিজ্ঞানের আরো ভাগ তো রয়েছে। বিজ্ঞানের ভাগ মানে অঙ্ক হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে, এরকম বিভিন্ন ভাগ রয়েছে। বা আমাদের হতে পারে পরিসংখ্যা বিদ্যা হতে পারে, সেগুলোর কম্বিনেশন, দুটো বিজ্ঞানের কম্বিনেশন, সেগুলোকে আমরা কি বলবো, মানে ওই বিজ্ঞানের সঙ্গে অন্য কোনো মানে জীববিদ্যার সঙ্গে অন্য কোনো বিজ্ঞানের ব্রাঞ্চ কম্বাইন করা। ওকে, সেরকমও কিন্তু রয়েছে, বিজ্ঞানের কিছু ব্রাঞ্চ রয়েছে। তাহলে বায়োনিক্সের মধ্যে কি আছে? বায়োনিক্সের মধ্যে বায়োলজি রয়েছে আর ইলেকট্রনিক্স রয়েছে, নিয়ে বায়োনিক্স। ওকে, বায়োলজি এবং ইলেকট্রনিক্স, তাহলে যার মানে বায়োলজি এবং ইলেকট্রনিক্স এর সমন্বয়কে কি বলে? বায়োনিক্স বলে। এটা কিন্তু মনে রাখবে। ওকে, এরকম কিন্তু ভাগ রয়েছে। জীববিদ্যা এবং টেকনোলজি সেটাকে কি বলা হয়? সাইবারনেটিক্স। ওকে, সাইবারনেটিক্স বলা হয়। সাইবারনেটিক্স বলা হয়। সাইবারনেটিক্স কি? তোমরা বলবে যে জীববিদ্যা এবং টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি এবং জীববিদ্যা বায়োলজির কম্বিনেশন কে বলা হয় সাইবারনেটিক্স। ওকে, জীববিদ্যা এবং টেকনোলজির সমন্বয়। ওকে, এই জায়গাগুলো ছিল কিছু কিছু আমাদের ইম্পর্টেন্ট জায়গা। এরপরে আমাদের মানে জীববিদ্যার প্রয়োগ, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমরা আলোচনা করব। জীববিদ্যার মানে প্রয়োগ যেটা, সেটা কিন্তু আমাদের অনেক সময় গোটা 5 নম্বর প্রশ্ন হিসেবে দেয়। ওকে, আমাদের লাইফ সায়েন্সে 1 নম্বর প্রশ্ন আছে, 2 নম্বর আলাদা করে প্রশ্ন আছে, 5 নম্বরের প্রশ্ন সেগুলো বেশিরভাগই আমাদের 3+2 3+2 করে ভেঙে দেয়। ওকে, এবার ওই মানে আমি যেটা বলতে যাচ্ছি এখন, জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগ, সেখানে অনেক সময় ওই 3+2 এর মধ্যে 3 নম্বর হিসেবে দিতে পারে, তখন ছোট করে লিখতে হবে। যদি গোটা একটা 5 নম্বরের প্রশ্ন দিল, স্কুলের পরীক্ষা দিতেই পারে। ওকে, মানে ওই প্রশ্নটাকে গোটা দিয়ে দিল যে জীববিদ্যার প্রয়োগ লেখো। ওকে, আধুনিক জীববিদ্যার প্রয়োগ, আধুনিক জীববিদ্যার প্রয়োগ, এটা কিন্তু গোটা একটা 5 নম্বর প্রশ্ন দিতে পারে। ওকে, জীববিদ্যার প্রয়োগ গোটা 5 নম্বর প্রশ্ন দিতে পারে। আবার অনেক সময় 5 নম্বরটাকে 2+3 করে ভেঙে দেওয়া থাকে, এখানে 2 নম্বরে অন্য কিছু প্রশ্ন দিয়ে দিল, হয়তো ট্যাক্সোনমি কাকে বলে, আর এখানে জীববিদ্যার প্রয়োগ দিয়ে দিল 3 নম্বরে, এরকম ভাবে দিতে পারে। এক হচ্ছে জীববিদ্যা তো অনেক প্রয়োগ রয়েছে। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ বা এগ্রিকালচারে কিভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা জানি বর্তমানে জনসংখ্যা প্রচুর হারে বেড়ে গেছে। এবার জনসংখ্যা বাড়ার জন্য সমস্ত মানুষের কি দরকার? খাবার দরকার। বেঁচে থাকার জন্য খাবার তো খেতেই হবে। তাহলে খাবার খেতে গেলে
তাদেরকে সেই খাবারটাকে উৎপাদন করতে হবে, মানে চাষবাস করতে হবে, প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে হবে। তাহলে দ্রুত এবং প্রচুর মাত্রায় খাদ্য উৎপাদন করতে গেলে কৃষিকাজে জীববিদ্যার বা আধুনিক জীববিদ্যার প্রয়োগ কিন্তু ঘটাতে হবে। সাধারণভাবে যদি আমরা কৃষিকাজ করি তাহলে সেখানে অত পরিমাণে খাবার বা অত মানুষের জন্য, যে হারে জনসংখ্যা বাড়ছে তত মানুষের জন্য কিন্তু খাবার সরবরাহ করা সম্ভব নয়। তাহলে জীববিদ্যার প্রয়োগের সাহায্যে কম সময়ে বিপুল পরিমাণে খাবার কিন্তু তৈরি করা সম্ভব। ওকে, তাহলে জনসংখ্যা বাড়ার সাথে সাথে তাদের খাবারের চাহিদা মেটানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের চাষবাসের ক্ষেত্রে কিন্তু উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্য নেওয়া হচ্ছে। যেমন উচ্চ ফলনশীল ধান চাষ করা হয়, উচ্চ ফলনশীল ধান রয়েছে তোমরা জানো, যেমন জয়া, রত্না, কেমন, যেমন আমাদের কি কি রয়েছে, যেমন রয়েছে আমাদের আচ্ছা এক মিনিট, জয়া রয়েছে, জগন্নাথ রয়েছে, কেমন, জগন্নাথ রয়েছে, এছাড়া রয়েছে রত্না, IR8, কেমন, রত্না, রত্না, IR8 রয়েছে, IR20 রয়েছে, পুষা রয়েছে। এগুলো হচ্ছে কিছু উচ্চ ফলনশীল ধানের নাম। ওকে, তাহলে এই কিছু কিছু নাম তোমরা লিখে দেবে। উচ্চ ফলনশীল ধান যেমন লিখলে, যেমন গম লিখবে, উচ্চ ফলনশীল গম কয়েকটা উদাহরণ দেবে, যেমন সোনালিকা। ওকে, সোনালিকা। তা তোমরা যখন এটা লিখবে তখন লিখবে যে আধুনিক জীববিদ্যার সাহায্যে যেভাবে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা দ্রুত বৃদ্ধির সাথে সাথে তাদের খাবারের চাহিদা মেটানো সম্ভব হয়েছে। আধুনিক জীববিদ্যাকে কাজে লাগিয়ে উচ্চ ফলনশীল বিভিন্ন ধান যেমন জয়া, জগন্নাথ, রত্না, IR8, IR20 ইত্যাদি উৎপাদন করা সম্ভব হচ্ছে। একই রকম ভাবে উচ্চ ফলনশীল গম যেমন সোনালিকা বলতে পারো, সোনেরা, কল্যাণ সোনা, কেমন, কল্যাণ সোনাটা লিখতে পারো, সোনেরা লিখতে পারো। ওকে, কল্যাণ সোনা ইত্যাদি ইত্যাদি গম ইত্যাদি গম কিন্তু উৎপাদন করা সম্ভব হচ্ছে, ইত্যাদি গম উৎপাদন করা সম্ভব হচ্ছে। ওকে, জৈব প্রযুক্তির সাহায্যে কিছু কিছু, যেমন আমরা দেখেছি ভিটামিন A সমৃদ্ধ, তোমরা পড়ে এসছো গোল্ডেন রাইস ধান, তাই না, গোল্ডেন রাইস, গোল্ডেন রাইস এটাও কিন্তু জীববিদ্যার সাহায্যে তৈরি করা সম্ভব হয়েছে। তাছাড়া বিটি তুলো, তুলো, ওকে, বিটি তুলো এটা একটা উন্নত মানের তুলো, সেটাও কিন্তু এই মানে জীববিদ্যার সাহায্যে কিন্তু উৎপাদন করা সম্ভব হয়েছে। এরপরে কৃষিকাজে যেমন আমরা দেখলাম উচ্চ ফলনশীল ধান, কেমন, উচ্চ ফলনশীল ধান দেখলাম। তাছাড়া যে গোল্ডেন রাইস, বিটি তুলো এগুলো তৈরি করা হচ্ছে জৈব প্রযুক্তির সাহায্যে। এছাড়া কীট পতঙ্গ দমন, কেমন, কীট পতঙ্গ দমন, কৃষিকাজে যদি কীট পতঙ্গতেই বেশিরভাগ ফসল খেয়ে নষ্ট করে দেয় তাহলে মানুষের জন্য সেটা থাকবে না, তাই না। তাহলে কীট পতঙ্গ দমন করা দরকার। কীট পতঙ্গ দমন করার জন্য আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থ তো ব্যবহার করি, তাছাড়া তোমরা পড়ে এসছো যে বিভিন্ন, যেমন রেশম মত রয়েছে, বাঘের ক্ষেত্রে তোমরা দেখেছো ফেরোমন, ফেরোমন বলে এক ধরনের রাসায়নিক পদার্থ, বাঘ যেখানে যেখানে যায় সেখানে মূত্র ত্যাগ করে, তাহলে সেখানে এক ধরনের উগ্র রাসায়নিক পদার্থ থাকে যার গন্ধ বাঘরা কিন্তু চিনতে পারে বা অন্যান্য বাঘরা বুঝতে পারে, নিয়ে আবার কিন্তু ফিরে আসতে পারে তাদের বাসস্থানে। সেরকম রেশম মত বা বিভিন্ন প্রাণী রয়েছে, তাদের মাথা থেকেও কিন্তু কি হয়, এক ধরনের ফেরোমন বের হয়, রাসায়নিক পদার্থ, তার গন্ধে পুরুষ বা স্ত্রী তারা কিন্তু নিজেদেরকে খুঁজে পায় এবং বংশ বিস্তার করতে পারে। এবং এই ফেরোমনটাকে কাজে লাগিয়ে ফেরোমন ফাঁদ তৈরি করা হচ্ছে, কেমন, ফেরোমন ফাঁদ তৈরি করে কি করা হচ্ছে, কীট পতঙ্গকে আকৃষ্ট করা হচ্ছে না, তাদের মেরে ফেলা হচ্ছে। তাহলে জৈবিক পদ্ধতিতে কিন্তু কীট পতঙ্গকে দমন করার জন্য কি করা হচ্ছে, এই জীববিদ্যার কিন্তু প্রয়োগ করা হচ্ছে। এছাড়া আমরা দেখব যে পোল্ট্রি চাষ, ওকে, পোল্ট্রি মানে এখানে হাঁস, মুরগি এগুলো সবগুলো এক্সাম্পল হবে। সেখানে আমরা দেখছি যে কিছু কিছু মুরগি, যেমন মুরগির মধ্যে কিছু ভাগ রয়েছে, কিছু কিছু রয়েছে মাংস উৎপাদন করে, কিছু কিছু রয়েছে প্রচুর ডিম দেয়, ওকে, কিছু কিছু রয়েছে অল্প সময়ে মানে সহজেই আকার আয়তনে বেড়ে যায়, মাংস উৎপাদনকারী মুরগি রয়েছে। তাহলে এই মাংস উৎপাদনকারী বা ডিম উৎপাদনকারী মুরগিগুলো কিন্তু এই জীববিদ্যার সাহায্যেই তৈরি করা সম্ভব হচ্ছে। ওকে, তাহলে রোড আইল্যান্ড রেড এগুলো হবে একটা এক্সাম্পল। ওকে, লেগ হর্ন হবে উদাহরণ, লেগ হর্ন এগুলো হচ্ছে মুরগির উদাহরণ। ওকে, আর যদি হাঁসের উদাহরণ চাও তাহলে হাঁসের ক্ষেত্রে একটা উদাহরণ তোমরা দিতে পারো, সেটা হচ্ছে ক্যাম্পবেল। ওকে, ক্যাম্পবেল, খাকি ক্যাম্পবেল লেখা যায়, তোমরা খাকি ক্যাম্পবেল লিখবে, খাকি ক্যাম্পবেল। ওকে, এগুলো হচ্ছে উদাহরণ।
এছাড়া বিভিন্ন ধরনের মানে গাভী রয়েছে যেগুলো প্রচুর দুধ দেয়, যেমন মুলতানি, শাহিওয়াল, ভাগলপুরি, এই উদাহরণগুলো তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো। ওকে, মেন মেন জায়গাগুলো আমরা এখানে লিখলাম কৃষিকাজের ক্ষেত্রে। এবার ওষুধ তৈরির ক্ষেত্রে, ওষুধ তৈরিতে লিখবো আমরা ওষুধ তৈরিতে কিভাবে জীববিদ্যাকে কাজে লাগানো হয়। ওষুধের ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন ধরনের টিকা তৈরি করার ক্ষেত্রে আমরা জীববিদ্যার সাহায্য নিই। অ্যান্টিবায়োটিক তৈরি করতেও কিন্তু আমরা জীববিদ্যার সাহায্য নিই, তাই না? অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের জীবাণু থেকেই কিন্তু, অণুজীব থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। যেমন প্রথম যে অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছিল সেটা হচ্ছে পেনিসিলিন। ওকে, সেটা কি হয়েছিল, কি থেকে তৈরি হয়েছিল? পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে তৈরি করা হয়েছিল। তাহলে অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে যেটা, সেটাও কিন্তু ওই জীববিদ্যার সাহায্যে হচ্ছে। এছাড়া এরিথ্রোমাইসিন, ওকে, এরিথ্রোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো কেমন, স্ট্রেপ্টোমাইসিন, এই সমস্ত ওষুধগুলো বা অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু অণুজীব থেকে তৈরি করা সম্ভব হচ্ছে। আবার তোমরা জানো যে কুকুরে কামড়ালে যেটা জলাতঙ্ক রোগ হয়, সেই রোগ দূর করার জন্য যেটা প্রতিষেধক বা টিকা যেটা, সেটা হচ্ছে হাইড্রোফোবিনাম। কেমন, হাইড্রোফোবিনাম। কেন হাইড্রোফোবিনাম নাম হলো? তার কারণ হচ্ছে যে কুকুরের কামড়ালে জল থেকে ভয় পায়। ফোবিয়া মানে হচ্ছে ভয়। ওকে, ফোবিয়া হচ্ছে ভয়, হাইড্রো মানে হচ্ছে জল, তাহলে জল থেকে ভয়, তাই জন্য এর নাম হচ্ছে হাইড্রোফোবিনাম। কুকুরের কামড়ালে দেখবে সেই ব্যক্তি কিন্তু জল খেতে ভয় পায়। এবং মজার বিষয় হলো আমরা জানি যে বেশিরভাগ টিকা বা যেগুলো অ্যান্টিবায়োটিকের কথা বলছি সেগুলো যখন তৈরি করা হয় তখন সেই জীবাণুটাকে কাজে লাগানো হয়। ধরো সাপের বিষের ওষুধ তৈরি করব, সেই সাপের বিষের মানে সাপে কামড়ানো যে ওষুধ সেটা তৈরি করতে গেলে সাপের বিষেরই সাহায্য নিতে হয় এবং দুর্বল মানের বিষ নিতে হয়, বা নিষ্ক্রিয় বা মৃত জীবাণুকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের টিকাগুলো বা ভ্যাকসিনগুলো কিন্তু তৈরি করা হয়। তাহলে কুকুরের লালা থেকে জলাতঙ্কের প্রতিষেধক যেটা হাইড্রোফোবিনাম তৈরি করা হয়। সাপের বিষ থেকে কি করা হয়? অ্যান্টিভেনম, ভেনম মানে বিষ। ওকে, অ্যান্টিভেনম ল্যাকেসিস, কেমন, অ্যান্টিভেনম ল্যাকেসিস বা সিরাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি করা হয়। অ্যান্টিভেনম সিরাম বা ল্যাকেসিস, এগুলো কিন্তু তৈরি করা হয় সাপের বিষ থেকে। ওকে, সাপের বিষ থেকে সাপেরই বিষের ওষুধ তৈরি করা হয়। এগুলো তোমরা লিখবে। 3 নম্বর হচ্ছে যে মহাকাশ গবেষণা। ওকে, মহাকাশ গবেষণা। ওকে, মহাকাশ গবেষণায় যেনারা যায় তাদের হচ্ছে যে অধিক পরিমাণে খাবার নিয়ে যাওয়া সম্ভব হয় না। আবার 2 নম্বর হচ্ছে যে যারা মহাকাশচারী থাকে তাদের শ্বাসকার্যের জন্য তারা অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, যে কোনো মানুষই তাই। এবার মহাকাশ যানের মধ্যে স্পেস যেটা যান থাকে, কেমন, স্পেস যেটা জেট থাকে বা স্পেস ক্রাফট থাকে যেটা, সেখানে তো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, তাহলে অক্সিজেন কমে যাবে, উঁচুতে গিয়ে তো অক্সিজেন পাবে না। তার জন্য তারা কি করে, মহাকাশ গবেষণায় যখন যায় মহাকাশচারীরা কি নিয়ে যায়? ক্লোরেলা। ওকে, ক্লোরেল্লা হবে, ক্লোরেল্লা নামক এক ধরনের এককোষী শৈবালকে নিয়ে যায়। এটা কি? এটা হচ্ছে এককোষী শৈবাল। ওকে, এককোষী শৈবাল কিন্তু নিয়ে যায়। এদের সুবিধা কি হয়? শৈবাল মানে তার মধ্যে ক্লোরোফিল রয়েছে, তাহলে এরা ওই মহাকাশচারীরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডটা এরা নেবে। যে কোনো উদ্ভিদ কি করে, কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেন ছাড়ে, তাহলে মহাকাশযানের সমস্ত কার্বন ডাইঅক্সাইডটা কে নিয়ে নেবে? এককোষী শৈবাল নিয়ে নেবে এবং উল্টে বিশুদ্ধ অক্সিজেন কিন্তু দেবে, ফলে মহাকাশচারীরা শ্বাসকার্য চালাতে পারবে। 2 নম্বর, এই এককোষী শৈবাল যেটা ক্লোরেলা, সেটা কিন্তু খাদ্য হিসাবেও গ্রহণ করা হয়। ওকে, মহাকাশচারীরা প্রয়োজন হলে এটাকে খাবার হিসাবেও কিন্তু খেতে পারে এই এককোষী শৈবালটাকে। তাহলে দুটো কাজে লাগে, এক হচ্ছে অক্সিজেন দেয়, শ্বাসকার্য চালাতে সাহায্য করে, আর 2 নম্বর হচ্ছে খাদ্য হিসাবে কিন্তু কাজ করে। এছাড়াও অন্যান্য ভূমিকা যদি তোমাদের 3 নম্বর দেয় তাহলে এই 3টে পয়েন্টই তোমরা ছোট ছোট করে ব্যাখ্যা করে লিখবে। আর এখানে আমাদের অন্যান্য ভূমিকাও রয়েছে। অন্যান্য ভূমিকার মধ্যে আমরা আর কি বলতে পারবো? অন্যান্য ভূমিকার মধ্যে আমরা দেখেছি যে আমরা ক্লাস 10-এ উঠবো তখন দেখবো যে কৃত্রিম হরমোন, কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিব্বেরেলিন, এই সমস্ত হরমোন প্রয়োগ করা হয় এবং উদ্ভিদের বৃদ্ধি বলো বা নানান কাজে কিন্তু ব্যবহার করা হয়। আবার বীজবিহীন ফল যেটাকে পার্থেনোকার্পি বলে। ওকে, বীজবিহীন ফল বা পার্থেনোকার্পি পদ্ধতি, কেমন, বীজহীন ফল, আঙুর বলো, কলা বলো,
কেমন? বীজবিহীন ফল তৈরির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন কৃত্রিম উদ্ভিদ হরমোনকে কাজে লাগানো হয়। ওকে, উদ্ভিদ হরমোন যেমন আইবিএ মানে ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ওকে, বা কৃত্রিম অক্সিজেন, এগুলো কিন্তু কাজে লাগানো হয়। ওকে, বা বিভিন্ন ধরনের যে সার তৈরি হচ্ছে, কম্পোস্ট সার বলো, জৈব সার বা জীবাণু সার, ওকে, জীবাণু সার, সেগুলোকে কিন্তু ওই জীববিদ্যার সাহায্যে তৈরি করা হচ্ছে। তাহলে এগুলো কিন্তু তোমরা মানে আলাদা অ্যাডিশনাল আমাদের ওই অন্যান্য যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু তোমরা লিখতে পারো। ওকে, অন্যান্য বিষয়ের মধ্যে আমাদের ওই জায়গাটা কিন্তু লেখা যেতে পারে। এরপরে আমরা শুরু করবো সেটা হচ্ছে জীবনে নানা বৈচিত্র্য, যেটা ট্যাক্সোনমি জায়গাটা আমরা স্টার্ট করব। ট্যাক্সোনমির ক্ষেত্রে দেখবে তোমাদের টেক্সট বই অনেক তথ্য দেওয়া হয়েছে। এখানের মধ্যে তোমাদের যেটা জানতে হবে যে প্রথমে দেখো সমস্ত উদ্ভিদ বা প্রাণী তখন অতটা আইডেন্টিফাই করা হয়নি, যে পৃথিবীতে কত রকমের উদ্ভিদ রয়েছে, কত রকমের প্রাণী রয়েছে, সেটা কিন্তু ঠিক করে আইডেন্টিফাই করা হয়নি। এবং সে কারণেই অনেক কিছু উদ্ভিদ প্রজাতি, প্রাণী প্রজাতি কিন্তু অজানা ছিল সেই সময়ে। এরপর ধীরে ধীরে বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন বিজ্ঞানীরা এসেছেন, তারা কিন্তু তাদের মতো করে সমস্ত জীব জগৎকে নানা রকম ভাবে ভাগ করেছে। কেউ ভাগ করেছে যে তাদের মধ্যে লাল রক্ত আছে কিনা, কিছু কিছু যাদের লাল রক্ত আছে তাদেরকে একরকম ভাগ করেছে, আর লাল রক্ত নেই তাদেরকে একটা গ্রুপের মধ্যে ভাগ করেছে। ওকে, আবার কিছু কিছু এসছে, কেউ এসছেন বিজ্ঞানী বা দার্শনিক যারা এসছেন, তারা কিভাবে ভাগ করেছেন যে কিছু কিছু রয়েছে স্থাবর, যারা কিছু কিছু রয়েছে যেমন যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, মানে উদ্ভিদগুলোকে একটা ভাগ করেছেন, আর একটা ভাগ হচ্ছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এরকম নানা ভাবে ভাগ করেছে। বিজ্ঞানের উন্নতি তো একসঙ্গে হয়নি, ধীরে ধীরে উন্নতি হয়েছে এবং উন্নতি চলেছে, মানে হতে চলেছে, মানে চলছে, এখনো কিন্তু কন্টিনিউ রয়েছে। তো ট্যাক্সোনমি মানে জীববিদ্যার মানে বিভিন্ন যে মানে উদ্ভিদ বা প্রাণী প্রজাতি তাদেরকে নির্দিষ্ট ভাগে রাখা, শ্রেণীবিন্যাস করা, সোজা কথা শ্রেণীবিন্যাস করা, সেটা কিন্তু প্রথম দিকে শুরু হয়েছিল, কিন্তু তারা বিভিন্ন বিজ্ঞানীরা এসেছিল, তারা কিন্তু নানাভাবে ভাগ করেছিল এবং ধীরে ধীরে সেটা কিছু সময় ধরে ভ্যালিড ছিল, তারপর ধীরে ধীরে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে, এবং আরো উন্নত মানের শ্রেণীবিন্যাস এই পদ্ধতির কিন্তু উদ্ভব ঘটেছে। ওকে, এখানে তোমাদের মনে রাখতে হবে গ্রিক দার্শনিক তার নাম হচ্ছে অ্যারিস্টটল। কেমন? অ্যারিস্টটল। ইনি কি করেছিলেন? হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম, কেমন? হিস্টোরিয়া অ্যানিমালিয়া বা অ্যানিমেলিয়াম, এই নামে একটা কিন্তু গ্রন্থ বা বই বার করেছিলেন। এবং এই বইয়ের মধ্যে তিনি ইনাইমা এবং অ্যানাইমা, কেমন? ইনাইমা মানে কি বলে দিচ্ছি, ইনাইমা আর একটা হচ্ছে অ্যানাইমা, এই দুটো ভাগে প্রাণীদের ভাগ করেছে। ইনাইমা মানে যাদের মধ্যে লাল রক্ত থাকে, লাল রক্তযুক্ত প্রাণী, তাদেরকে ইনাইমাতে ভাগ রেখেছিলেন, আর যাদের মধ্যে লাল রক্ত নেই তাদেরকে অ্যানাইমা এই গ্রুপের মধ্যে রেখেছিলেন। যাই হোক, হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম এই যে বই, তার মধ্যে তিনি শুধু প্রাণীদের শ্রেণীবিন্যাস করেছিলেন দুটো ভাগে, ইনাইমা এবং অ্যানাইমা। ওকে, যাই হোক, তাহলে সমস্ত যে প্রাণী প্রজাতি রয়েছে তাদের বেশিরভাগই তিনি কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন। এ কারণেই গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে কি বলা হয় বলতো? প্রাণীবিদ্যার জনক বলা হয়। এটা শর্ট কোশ্চেন আছে, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়, বা হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম গ্রন্থটি কার লেখা? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এখান থেকে এই প্রশ্নই আসে, এর থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসে না। একই রকম ভাবে মানে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলেরই ছাত্র, তার নাম হচ্ছে থিওফ্রাস্টাস। কেমন? থিওফ্রাস্টাস। তিনি কি করেছিলেন? ইনি যেমন দার্শনিক অ্যারিস্টটল, তিনি যেমন প্রাণীগুলোকে নিয়ে মানে গবেষণা করেছিলেন, থিওফ্রাস্টাস কিন্তু সমস্ত রকম উদ্ভিদ প্রজাতি নিয়ে আলোচনা করেছিলেন। ওকে, এবং তার বইটার নাম হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। ওকে, হিস্টোরিয়া একই রকম নাম রেখেছে তাহলে যেহেতু ছাত্র, হিস্টোরিয়া প্ল্যান্টেরাম। তাহলে অ্যানিমালিয়া মানে প্রাণী সম্পর্কে, এগুলো এখানে সব শুধুমাত্র প্রাণীদের নামগুলো ছিল। আর প্ল্যান্ট মানে উদ্ভিদ, তাহলে এখানে শুধুমাত্র উদ্ভিদের নামগুলো ছিল। কেমন? এখানে শুধু উদ্ভিদ রাজ্যগুলো শ্রেণীবিন্যাস করেছিল থিওফ্রাস্টাস। এবং এই কারণেই থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়। শর্ট কোয়েশ্চেন আছে, উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? ওকে, যেগুলো আমি বলছি তোমরা প্রশ্নবিচিত্রা বেরোলে বা ফার্স্ট টার্মের পরীক্ষা হবে দেখবে অনেক স্কুলে প্রশ্নগুলো আসবে। ওকে,
তাহলে এটা কিন্তু আসে। এরপরে আরেকটা গ্রন্থ খুব গুরুত্বপূর্ণ, তবে সাধারণ স্কুলগুলোতে সাধারণত দেয় না, কিন্তু যারা জেলা স্কুলে পড়ো তাদের ক্ষেত্রে এই প্রশ্ন কিন্তু দিতে পারে। এল্ডার, প্লিনি দা এল্ডার, তিনি একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে ন্যাচারালিস হিস্টোরিয়া। ওকে, তার লেখা বইটার নাম হচ্ছে ন্যাচারালিস হিস্টোরিয়া। ওকে, ন্যাচারালিস হিস্টোরিয়া। এই যে গ্রন্থ, এই গ্রন্থতে তিনি কি করেছিলেন, উদ্ভিদের বাহ্যিক আকার আকৃতির ভিত্তিতে কৃত্রিম শ্রেণীবিন্যাস প্রচলন করেছেন। উদ্ভিদকে বাইরে থেকে তার আকার আয়তন যে মানে দেখা যাচ্ছে সেই অনুসারে তিনি ভাগ করেছিলেন। ওকে, এবং সব শেষে সুইডিশ বিজ্ঞানী, যারটা আমরা গ্রহণ করি এখন যেটা পড়ি, সেটা হচ্ছে সুইডিশ বিজ্ঞানী কে, তিনি ক্যারোলাস লিনিয়াস। ওকে, ক্যারোলাস লিনিয়াস তিনি একদম সুনির্দিষ্ট পদ্ধতিতে সমস্ত উদ্ভিদ এবং প্রাণীকে ভাগ করেছিলেন। তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। ওকে, তিনি প্রথম সমগ্র জীবজগৎ মানে উদ্ভিদ এবং প্রাণী সবাইকে একটা নির্দিষ্ট রীতিতে, নির্দিষ্ট নিয়ম অনুসারে ভাগ করেছিলেন। ওকে, এবং তার লেখা যে বই, মানে সেখানে কিন্তু ভাগ ছিল অনেক রকম, বিভাগ, পর্ব, প্রত্যেকটা পর্বকে আবার একাধিক শ্রেণীতে ভাগ করেছিলেন, এক একটা শ্রেণীকে আবার একাধিক বর্গে ভাগ করেছিলেন। এরকম ভাবে ভাগটা খুব মানে সুনির্দিষ্ট নিয়ম অনুসারে বিজ্ঞানসম্মতভাবে ভাগ করেছিলেন ক্যারোলাস লিনিয়াস। এবং তার লেখা যে বই, দুটো বই ভীষণ ইম্পর্টেন্ট, এবং নোটস লেখার সময় তোমরা অবশ্যই এগুলো মেনশন করবে, বা শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে। স্পিসিস, এক হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম। স্পিসিস প্ল্যান্টেরাম মানে এখানে সমস্ত উদ্ভিদগুলোকে রেখেছিলেন, প্ল্যান্টেরাম। ওকে, স্পিসিস প্ল্যান্টেরাম। আর আরেকটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। ওকে, দারুণ ইম্পর্টেন্ট এই বইটা। ওকে, সিস্টেমা ন্যাচুরি, তাদের ভাষায় লিখেছিলেন এটা। ওকে, সিস্টেমা ন্যাচুরি। তাহলে এটাতে সমস্ত উদ্ভিদ প্রজাতির নামগুলো ছিল, এখানে কি ছিল, উদ্ভিদ প্রজাতির নামগুলো ছিল, আর এখানে প্রাণী প্রজাতির নামগুলো সিস্টেমা ন্যাচুরির মধ্যে ছিল। ওকে, এবং প্রচুর প্রজাতি, স্পিসিস প্ল্যান্টের নামে প্রায় 5,900 উদ্ভিদ প্রজাতি, 5,900 উদ্ভিদ প্রজাতির নাম ছিল এটাতে, আর এখানে প্রায় 4,200 প্রাণী প্রজাতির নাম কিন্তু ছিল। ওকে, এতটা পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপরে নেক্সট ক্লাসে আমাদের যেহেতু আরেকটু অন্য ধরনের টপিক রয়েছে, গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, কেমন ট্যাক্সোনমি, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ট্যাক্সোনমি থেকে অনেক প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমাদের শুরু হবে নেক্সট ক্লাসে। এখানে আমাদের আজকে যেগুলো ছিল, এখন মেনলি শর্ট কোশ্চেনের জায়গা বেশি, শর্ট কোশ্চেনই আসে মেনলি। আর একটা 5 নম্বরের বড় প্রশ্ন যেটা অনেক স্কুলে আসে, প্রায় 100টার মধ্যে দেখবো আমরা 75 থেকে 80টা স্কুলে একটা প্রশ্ন ফার্স্ট আসে ফার্স্ট সামেটিভে, সেটা হচ্ছে মানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। পয়েন্ট করে দিতে পারে যে কৃষি কাজে, চিকিৎসা বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। এই প্রশ্নটা দেখবে অনেক স্কুলে আসবে, তোমার মিলে নিও, ফার্স্ট টার্ম পরীক্ষায় অনেক স্কুলে আসবে, এবং আসার পর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার আপনি বলেছিলেন এই প্রশ্নটা এসেছিল। ওকে, যাই হোক, এই ছিল আমাদের ক্লাস। যারা পেড গ্রুপে যুক্ত হতে চাইছো তাদের দেখে নাও, আমাদের জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের বেশিরভাগ ক্লাস আমি দিই। ম্যাম ইতিহাস বলে ক্লাসগুলো দিতে পারছেন না, কিন্তু এই যে 4টে বিষয়, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই 4টে বিষয়ের নোটস তোমরা পাবে। আমাদের পেড গ্রুপ রয়েছে, মাসে মাসে একদমই ন্যূনতম চার্জ, ক্লাস 9 এর ক্ষেত্রে 160 টাকা করে মাসে মাসে রেখেছি। এই 4টে বিষয়ের তোমরা সম্পূর্ণ নোটস পাবে, এবং প্রত্যেকটা টার্ম, ফার্স্ট, সেকেন্ড, ওকে, বা থার্ড, প্রত্যেকটা টার্মের আগে তোমরা কিন্তু কি পাবে, সাজেশন পাবে। ওকে, সাজেশন পাবে। এই 4টে সাবজেক্ট যদি পড়তে চাও, জীবন বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আমি পড়াচ্ছি, এদিকে হিস্ট্রি, জিওগ্রাফি, এই নোটস এরকম ভাবে আমি যেভাবে তৈরি করি, আমি বা ম্যাম যেভাবে নোটস তৈরি করেন, সেটা কিন্তু সাধারণত সব জায়গায় করা হয় না। এবং অফলাইন ব্যাচে পড়লে সেখানে কিন্তু সায়েন্স এবং আর্টস গ্রুপের আলাদা আলাদা করে 500 করে প্রায় 1000 টাকা কিন্তু পড়ে, তোমরা জানো টিউশনে। সেখানে 4টে বিষয় শুধুমাত্র 160 টাকায় পাচ্ছ, এবং নোটস গুলো আমরা কিন্তু দিচ্ছি, সাজেশন, সমস্ত কিছু তোমরা সেখানে কিন্তু পাবে। ওকে, এবং নোটস গুলো উন্নত মানের। এখান থেকে তোমরা জানো যে প্রত্যেকটা টার্মের কিন্তু সাজেশন যেগুলো আমরা করি, বা তোমাদের পরীক্ষায় যে স্কুলের প্রশ্নপত্র, সবগুলো কিন্তু এখান থেকেই তোমরা কমন পাও। যারা আগে দেখেছে ক্লাসগুলো, আগে যারা ক্লাস 9 এ ছিল তারাও কিন্তু দেখেছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা ইচ্ছুক রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। দেরি না করে অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে তোমাদের সমস্ত নোটসপত্র কিন্তু রেডি থাকবে, এবং তোমরা প্রিপারেশন নিতে পারবে। ওকে, একদম সারা বছরে 2000 বা তার থেকে বেশি ফি আমরা রাখিনি, মাসে মাসে ফি রেখেছি, যাতে করে একদমই কম টাকা সবাই যাতে অ্যাডমিশন নিতে পারো, সেভাবে কিন্তু কম ফি রাখা হয়েছে। ওকে, তাহলে তোমরা যারা ইচ্ছুক রয়েছো অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে পারো, অ্যাডমিশন নিতে পারো। আর আমাদের যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফ্রি টেলিগ্রাম গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে আমরা আমাদের ভিডিওর আপডেটগুলো দিই বা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করি,
তাহলে সেইগুলো, সেই লিঙ্ক মানে সেই গ্রুপে যদি তোমরা যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপের চ্যানেল রয়েছে বা টেলিগ্রামের গ্রুপ রয়েছে, তাদের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিলাম, সেখান থেকে যুক্ত হতে পারো। কিন্তু যেটা আমি কথা বললাম পেড গ্রুপ, সেই পেড গ্রুপে শুধুমাত্র আমরা নোটস পাঠাই, অন্য কোথাও কিন্তু পিডিএফ নোটসগুলো আমরা পাঠাই না। যারা অ্যাডমিশন নিয়েছে তাদেরকেই শুধুমাত্র আমরা নোটসগুলো শেয়ার করি। ওকে, আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো, সেখানে সমস্ত ইনফরমেশন পাবে, ভিডিওর আপডেটগুলো পাবে। ওকে, বা তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো তোমরা সেখানে জেনে নিতে পারবে। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ক্লাস 9 এর লাইফ সায়েন্সের প্লেলিস্ট লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।